মোজো শতভাগ দেশীয় কোমল পানীয়। শিল্পগোষ্ঠী আকিস গ্রুপ তাদের সহযোগী প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড বেভারেজের আওতায় মোজো উৎপাদন ও মার্কেটিং করে থাকে। শুরু থেকেই তারা মোটামুটি বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছিল। তবে মোজো কখনো ভাবতেও পারেনি বিশ্বখ্যাত কোকাকোলা ও পেপসিকে হটিয়ে বাংলাদেশের বাজারে এককভাবে কর্তৃত্ব করবে। সময়োপযোগী মার্কেটিং স্ট্র্যাটেজি ও সমসাময়িক প্রেক্ষাপট তাদের এই অবস্থায় নিয়ে এসেছে। এই বছর ২০২৪ সালে ঈদুল ফিতরের পরে মার্কেট পুরোপুরি খালি হয়ে যায়। ভোক্তাদের অতিরিক্ত চাহিদা এবং উৎপাদনের সীমাবদ্ধতার কারণে দোকানের ফ্রিজগুলো মোজোশূন্য হয়ে পড়ে। ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলের সৈন্যরা। শিশুদের টার্গেট করে গণহত্যা চালাতে থাকে। প্রতিবারের ন্যায় এবারও বিশ্বব্যাপী ইসরায়েলকে সাপোর্ট করা কোম্পানিগুলোকে বর্জনের ডাক ওঠে। তবে বাংলাদেশে এবারের পণ্য বর্জন একটু ভিন্ন আঙ্গিকে নতুন মাত্রা যোগ করে। সম্প্রতি কিছু প্রবাসী বাংলাদেশি কর্তৃক ভারতীয় পণ্য বর্জনের ডাক ওঠে। খুব অল্প সময়ে ব্যাপক সাড়া পড়ে। সেই প্রভাব গিয়ে পড়ে পশ্চিম ঘেঁষা ও ইসরায়েলিদের সমর্থন করা বিভিন্ন পণ্য সামগ্রীর উপরেও। সামাজিক অ্যাক্টিভিস্টরা সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক প্রচার প্রচারণা শুরু করে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেমন মাদ্রাসা, মসজিদ ও ওয়াজ মাহফিল থেকেও সরাসরি পণ্য বর্জনের ডাক দেওয়া হয় এবং সেই সাথে দেশি পণ্য ব্যবহারে দেশবাসীকে উদ্বুদ্ধ করা হয়। আর এই সুযোগে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মোজো তাদের মার্কেটিং কৌশলে পরিবর্তন আনে। উই সাপোর্ট প্যালেস্টাইন এই স্লোগানকে সামনে রেখে মোজো বিভিন্ন ক্যাম্পেইন চালাতে থাকে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয়। বাংলাদেশের মানুষ ইসরায়েলিদের সরাসরি সাপোর্ট করা পেপসি ও কোকাকোলাকে ছুঁড়ে ফেলে দিয়ে দেশীয় ব্র্যান্ড মোজোকে আপন করে নেয়। শুরু হয় মোজোর অবিশ্বাস্য পথ চলা। মোজোর মার্কেটিং শেয়ার এক লাফে ৬% থেকে ৩৬% গিয়ে ঠেকেছে এবং বিক্রি বেড়েছে ১৫০ গুণেরও বেশি। মোজোর এই অবিশ্বাস্য উত্থানে মুখ থুবড়ে পড়েছে পেপসি, কোকাকোলা ও তাদের অন্যান্য পানীয় যেমন স্প্রাইট, 7 আপ, মিরিন্ডা ও ফান্টা। ২০০৬ সালে মোজোর আগমন হলেও এদেশের মানুষ কোমল পানীয়র সাথে পরিচিত হয় স্বাধীনতাপূর্ব ১৯৬৩ সালে। সেই সময় কোকাকোলা প্রথম এই অঞ্চলে তাদের কোমল পানীয় বাজারজাত শুরু করে। স্বাধীনতার পরে ১৯৭৬ সালে পেপসিও তাদের পণ্য নিয়ে হাজির হয়। তারপরে দীর্ঘদিন তারা শহরকেন্দ্রিক ব্যবসা করতে থাকে। স্বাধীনতার পরে এদেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়তে থাকায় কোকাকোলা ও পেপসি শহর ছাপিয়ে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ে। একই সাথে মানুষের খাদ্যাভ্যাসে কোমল পানীয়র প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে। বিভিন্ন আড্ডা ও অনুষ্ঠানে কোমল পানীয় একটি অপরিহার্য অংশে পরিণত হয়। ফলে দিনকে দিন সফট ড্রিঙ্কসের মার্কেট ভ্যালু বাড়তে থাকে। ৮০ ও ৯০ শতকের মধ্যে কোকাকোলা ও পেপসি অন্যান্য পণ্য যেমন 7 আপ, স্প্রাইট, মিরিন্ডা ও ফান্টা বাজারে নিয়ে আসে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ব্র্যান্ড আরসি কোলা ও ভার্জিন কোলাও বাংলাদেশের বাজারে প্রবেশ করে। ততদিনে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো সফট ড্রিঙ্কস তৈরিতে সক্ষমতা অর্জন করে। বিদেশি জায়ান্ট কোম্পানিগুলোর সাথে পাল্লা দিয়ে দেশেও কার্বোনেটেড ড্রিঙ্কস তৈরি হয়। বিদেশি প্রতিষ্ঠানগুলোর ভিড়ে ইউরোকোলা প্রথম বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে মার্কেটে অভিভূত হয়। বাংলাদেশি কোম্পানি প্রাণও বিভিন্ন নামে তাদের তৈরি সফট ড্রিঙ্কস মার্কেটে আনতে থাকে। তবে প্রথম থেকে কোকাকোলা ও পেপসি মার্কেটে ডমিনেট করতে থাকে। দেশি বিদেশি কোম্পানিগুলোর মধ্যে সবসময় মার্কেটে একটি ভারসাম্য বজায় থাকত। কোকাকোলা মার্কেট লিডিং করত। তাদের এই মার্কেটকে আরও শক্তিশালী করতে ২০১৬ সালে ময়মনসিংহের ভালুকায় $৬০ মিলিয়ন খরচ করে বিশাল কারখানা স্থাপন করে। কারখানা স্থাপনের পরে কোকাকোলার উৎপাদন কয়েক গুণ বেড়ে যায়। ফলে দেশের শহরনগর ও গ্রামে সর্বদা কোকাকোলার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়। কোকাকোলার পরেই পেপসির অবস্থান ধরা হয়। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের বাজারে বিভিন্ন কোম্পানির সাথে বেশ কিছু দেশীয় ব্র্যান্ড প্রতিযোগিতায় সামিল হয়। এ পর্যায়ে আকিস ফুড অ্যান্ড বেভারেজের মার্কেটিং পলিসি বাজারে সমস্ত হিসেব নিকেশ উলটপালট করে দেয়। মাত্র কয়েক মাসের ব্যবধানে তাদের পণ্য মোজো মার্কেট লিডার হয়ে ওঠে। মূলত দেশের মানুষ মোজোর এই প্রচেষ্টাকে সানন্দে গ্রহণ করে নেয়। উই সাপোর্ট প্যালেস্টাইন এই কর্মসূচির আওতায় প্রতি বোতল মোজোর বিক্রির বিপরীতে $১ করে ফিলিস্তিনের নিপীড়িত মানুষকে সহায়তা করবে বলে মোজোর পক্ষ থেকে বলা হয়। এ কর্মসূচির আওতায় এখনও পর্যন্ত $১.৫ কোটি সংগ্রহ হয়েছে। মোজোর ডেডিকেটেড সাইট থেকে এই তথ্য পাওয়া গেছে। তবে কোকাকোলার জন্য এমন পরিস্থিতি নতুন নয়।
পূর্বেও তারা মার্কেটে পিছিয়ে থেকেও কিছুদিন পরে আবার বীরদর্পে ফিরে এসেছে। 2003 থেকে 6 সালের মধ্যে অল্প সময়ের জন্য ভার্জিন কোলা ও আরসি কোলার কাছে আধিপত্য হারিয়ে বসে কোকা কোলা, কিন্তু পরবর্তীতে এই কোকা কোলার কাছে প্রতিযোগিতায় হেরে গিয়ে মার্কেট থেকে মোটামুটি হারিয়ে যায় ভার্জিন ও আরসি কোলা। কারণ কোকা কোলা সবসময় তরুণদের টার্গেট করে ব্যতিক্রমী ও লং টার্ম মার্কেটিং কৌশল সাজায়। দেশের মানুষকে দেশীয় আমেজ দিতে দেশীয় কোনো প্রতিষ্ঠানের সাথে মিলে কোকা কোলা উৎপাদন ও মার্কেটিং করে, যেমন আব্দুল মোনেম ও প্রাণ ডেইরির সাথে মিলে উৎপাদন ও মার্কেটিং কার্যক্রম চালাতো। সম্প্রতি মজুদ ধাক্কায় কোকা কোলার লেজেগোবরে অবস্থা, তাই তারা পুরো কোকা কোলা বাংলাদেশ লিমিটেডকে বিক্রি করে দিচ্ছে। বাংলাদেশি কোকা কোলাকে কিনে নিচ্ছে আরেক মুসলিম প্রধান তুরস্কের কোকা কোলা আইসেক লিমিটেড। এটা হতে পারে কোকা কোলার নতুন কোনো কৌশল যাই হোক, মোজো হয়ে উঠেছে প্রতিবাদের ব্র্যান্ড। হঠাৎ মার্কেট লিডার হয়েও আবার ধপ করে পতন বা মার্কেট থেকে হারিয়ে যাওয়ার ইতিহাসও কম নয়। তাই দীর্ঘ সময়ের জন্য মার্কেটে টিকে থাকতে মোজোকে চোখ কান খোলা রেখে পরবর্তী করণীয় ঠিক করতে হবে।